সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি আজকে তোমাদের রসায়ন ও শক্তি এই অধ্যায়ের শেষ ক্লাস আলোচনা করব। আজকে যে আলোচনার মূল পাঠগুলো সেগুলো হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষের প্রয়োগ। এখানে দুই ধরনের প্রয়োগ দেখাবো। হাইড্রোজেন ফুয়েল সেলের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং তার মাধ্যমে গাড়ি চালানো হয়। রক্তে গ্লুকোজের পরিমাণ নির্ণয়, স্বাস্থ্য পরিবেশের উপর ব্যাটারির প্রভাব, নিউক্লিয় বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। এখানে দুই ধরনের নিউক্লিয় বিক্রিয়া, অনেকগুলো নিউক্লিয় বিক্রিয়া আছে, তার মধ্যে এখানে মূল দুই ধরনের, একটা হচ্ছে ফিশন এবং ফিউশন, সে সম্পর্কে আলোচনা করব। নিউক্লিয়ার বিক্রিয়া এক ধরনের চেন বিক্রিয়া, কেন সে সম্পর্কে ব্যাখ্যা করব এবং নিউক্লিয় বিক্রিয়া যে শক্তি উৎপাদন হয় সেই শক্তি থেকে কিভাবে বিদ্যুৎ শক্তি রূপান্তর করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই লক্ষ্য করো, তড়িৎ রাসায়নিক কোষের প্রয়োগ অর্থাৎ হাইড্রোজেনকে গাড়ির মধ্যে এরকম দুই ধরনের অংশ থাকে। একটা হচ্ছে অ্যানোড প্রান্ত, ঠিক আছে, অ্যানোড প্রান্ত, যা সংক্ষিপ্তভাবে বুঝলেই হবে। একটি হচ্ছে অ্যানোড প্রান্ত আর একটি হচ্ছে ক্যাথোড প্রান্ত। ক্যাথোড, অ্যানোডে কি করে, হাইড্রোজেন যায়, সেখানে হাইড্রোজেন গিয়ে ইলেকট্রন প্রদান করে অ্যানোড দণ্ডের মধ্যে ইলেকট্রন প্রদান করে সেখানে হাইড্রোজেন আয়নে পরিণত হয়। তাহলে এখানে যদি আমি 2 লিখি, এখানে 2 হবে, এখানে 2 হবে। অন্যদিকে এই ইলেকট্রন এই গাড়ির মধ্যে থাকা অ্যানোডের দিকে যায়, এই কিভাবে তারের মধ্য দিয়ে অ্যানোডে যায়। সেখানে অক্সিজেন কি করে, অক্সিজেন এই দুটি ইলেকট্রন, এই ছেড়ে দেওয়া ইলেকট্রন দুটি গ্রহণ করে অক্সাইড আয়নে পরিণত হয়। পরে এই দুটি সমন্বয়ে উৎপন্ন হয় কি, পানি। এই যে পানি উৎপন্ন হয় কি থেকে, হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে। এটাকে যদি আমি 2 লিখে দিই, এখানে আমরা হাফ করে দিলে আমাদের সমাধান মিলে যাবে। এবার দেখো, এখানে যে হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে যে পানি উৎপন্ন হয়, এই পানি উৎপন্ন হওয়ার সময় হাইড্রোজেন কি করে, অ্যানোড প্রান্তে ইলেকট্রন প্রদান করে, অর্থাৎ হাইড্রোজেন অ্যানোডে কি ঘটে, জারণ ঘটে, কি উৎপন্ন হয়, হাইড্রোজেন আয়ন। এই প্রদানকৃত ইলেকট্রন এই তারের মধ্য দিয়ে কোথায় চলে যায়, ক্যাথোডে। সেখান থেকে অক্সিজেন কি করে, সে ছেড়ে দেওয়া ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ এখানে বিজারণ ঘটে, অক্সাইড আয়নে পরিণত হয়। পরে হাইড্রোজেন আয়ন এবং অক্সাইড আয়নের সমন্বয়ে উৎপন্ন হয় পানি। এই পানি উৎপন্ন হতে গিয়ে যখন অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রন প্রবাহিত হয়, তার সমপরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় বিপরীত দিকে। আর এই বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে গাড়ি চালানো হয়। আর এই ক্ষেত্রে দেখা যায় যে যে জ্বালানি হিসাবে ফুয়েল যে হাইড্রোজেন ব্যবহার করা হয়, এখানে পরিবেশ বান্ধব, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো ক্ষতিকারক কার্বন মনোক্সাইড অথবা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না, যেটার কারণে আমাদের পরিবেশের যে বৈশ্বিক উষ্ণতা সেটার আর কোনো সমস্যা সৃষ্টি হয় না। অথবা যে জ্বালানির মধ্যে যে অবিশুদ্ধ জ্বালানি ব্যবহার কারণে যে ফটোকেমিক্যাল ধোঁয়া, তারপরে আমাদের অ্যাসিড বৃষ্টি, এগুলো হওয়ার সম্ভাবনা কম থাকে। এই কারণে উন্নত বিশ্বে এই ধরনের এই যে হাইড্রোজেনের ফুয়েল সেলকে ব্যবহার করে গাড়ি চালানো জন্য এখন চেষ্টা চালাচ্ছে, ঠিক আছে। এভাবে কিছু কিছু দেশে অলরেডি হাইড্রোজেনকে কাজে লাগিয়ে গাড়ি চালানো হয়, যাতে পরিবেশের মধ্যে কোনো নেতিবাচক প্রভাব সৃষ্টি না হয়। এই হচ্ছে আমাদের পরের অংশ। আমরা এখন আলোচনা করব। তাহলে দেখো, যেখানে অ্যানোড প্রান্ত ক্যাথোড প্রান্ত আছে, তার মানে এই কোষ হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। এই কোষের মাধ্যমে এভাবে কি উৎপন্ন হয়, বিদ্যুৎ প্রদান করা হয়। এখন আমরা আলোচনা করব রক্তে গ্লুকোজের পরিমাণ কিভাবে নির্ণয় করা হয়। এখানে এরকম একটা দেখো, তোমাদের বইয়ের মধ্যে এরকম একটা সেন্সর দেওয়া আছে। এই সেন্সরের মধ্যে এরকম একটা প্রান্ত দেওয়া থাকে। এই প্রান্তের মধ্যে একটা থাকে ভিতরে আর একটা থাকে বাইরে। বাইরে যে অংশ থাকে, দেখো এখানে দুটি নল থাকে, ভিতরে একটা নল থাকে, বাইরে একটা নল থাকে। তবে নল দুটি এমন ভাবে থাকে যাতে পরস্পরের সংস্পর্শে না থাকে। তাহলে এই যে ভিতরের যে নলটি, সেটি অ্যানোড হিসাবে কাজ করে, আর বাইরের নলটি সেটি ক্যাথোড হিসাবে কাজ করে। অর্থাৎ এখানে এটার ভিতরে একটা ব্যাটারি থাকে। এই ব্যাটারির এই অংশ থাকে মাইনাস আর এই অংশ থাকে প্লাস। এই তারপরে কি করা হয়,
তারপরে আমাদের রক্ত, হাত থেকে রক্ত সুইয়ের মাধ্যমে রক্ত বের করে এই যে অ্যানোড প্রান্তে ধরা হয়। কোথায় ধরা হয়? অ্যানোড প্রান্তে। রক্তের মধ্যে আছে কি? গ্লুকোজ। তখন এই গ্লুকোজ, রক্তে থাকা গ্লুকোজ অ্যানোডের মধ্যে ইলেকট্রন প্রদান করে। এই অ্যানোডে ইলেকট্রন প্রদান করলে অ্যানোডে কি ঘটে? জারণ ঘটে। এই অ্যানোডে জারণ ঘটলে জারণকৃত ইলেকট্রন তখন এই অ্যানোড থেকে ভিতর থেকে এখানে কিন্তু এই অ্যানোডের সাথে এই ক্যাথোড কিন্তু যুক্ত থাকে না, অস্পষ্ট মানে সংস্পর্শ থাকে না, ঠিক আছে, পরস্পর থেকে দূরে থাকে। পরে এই প্রান্ত ভিতর দিয়ে কি হয়? এই অ্যানোড দিয়ে এই ছেড়ে দেওয়া ইলেকট্রন যখন ক্যাথোডে আসে তখন এখানে কি পরিমাণ ইলেকট্রন রক্ত প্রদান করে তার হিসাব নিকাশের মাধ্যমে স্ক্যানে তখন সংখ্যা উঠে। অর্থাৎ ওই সংখ্যার মাধ্যমে আমরা বুঝতে পারি রক্তে কি পরিমাণ গ্লুকোজ আছে। এভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করার জন্য যেখানে অ্যানোড প্রান্ত, ক্যাথোড প্রান্ত আছে, ব্যাটারি আছে, তাহলে অনেকটাই দেখো তড়িৎ রাসায়নিক কোষের মতো কাজ করে। যেমন তুমি দেখো একটি তড়িৎ রাসায়নিক কোষে দেখো একটি ক্যাথোড থাকে, ব্যাটারি যে প্রান্ত প্লাস মাইনাস, তাহলে দেখো এটা হচ্ছে ক্যাথোড, তাহলে একটি ক্যাথোড তড়িৎদ্বার থাকে ক্যাথোড। তারপরে এই প্রান্ত হলে অ্যানোড, তাহলে অ্যানোড থাকে। তাহলে দেখো আমার দুইটা তড়িৎদ্বার আছে, ক্যাথোড অ্যানোড। তারপরে এদের মধ্যে তার সংযোগ থাকে, এই যে ভিতরে এখানে তার সংযোগ আছে। তারপর ব্যাটারি আছে, তার মানে এটার মধ্যে ব্যাটারি আছে, তার মানে এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কোনো রাসায়নিক পদার্থ থাকে। আর এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে আমরা কি ব্যবহার করি? রক্ত, ঠিক আছে। তাহলে দেখো আমার এই যে তড়িৎ রাসায়নিক কোষে যা যা থাকার কথা, এখানে আমাদের এই যে গ্লুকোজ নির্ণয় করার জন্য যে যন্ত্র, এই যন্ত্রের মধ্যে তা আছে। এই কারণে আমরা বলতে পারি এই তড়িৎ রাসায়নিক কোষের মতো কাজ করে। এবং এই তড়িৎ রাসায়নিক কোষের ক্রিয়া কৌশলের মাধ্যমে এখানে আমাদের শরীরের রক্তের মধ্যে কি পরিমাণ গ্লুকোজ আছে, গ্লুকোজের পরিমাণ এখান থেকেই হিসাব করে বের করা যায় এবং খুব কম সময়ে নির্ণয় করা যায়। এবার আমরা আলোচনা করব স্বাস্থ্য ও পরিবেশের উপর ব্যাটারির প্রভাব। তোমরা ইতিমধ্যে জেনেছো আমরা যে শুষ্ক কোষ ব্যবহার করি সেই শুষ্ক কোষের মধ্যে চারদিকে থাকে জিঙ্কের দণ্ড, জিঙ্কের দণ্ড, ঠিক আছে। মাঝখানে থাকে কপার দণ্ড, আর ভিতরে রাসায়নিক উপাদানগুলো থাকে। আর এখানে ভিতরে যে মূল রাসায়নিক উপাদান থাকে সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড। তাহলে দেখো আমরা যে ডাইসেল ব্যবহার করি সেই ডাইসেলের মধ্যে সাধারণত জিঙ্ক দণ্ড থাকে এবং ম্যাঙ্গানিজ অক্সাইড থাকে। আর আমরা বিভিন্ন মাইক চালানোর জন্য বা বিভিন্ন বাস ট্রাকে যে ব্যাটারিগুলো ব্যবহার করি সেই ব্যাটারিগুলোতে তখন দণ্ড হিসাবে থাকে লিড। এই যে জিঙ্ক দণ্ডের পরিবর্তে সেখানে লিড দণ্ড থাকে এরকম চারদিকে, আর ভিতরে রাসায়নিক উপাদান ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের পরিবর্তে থাকে লিড ডাইঅক্সাইড। তাহলে কোন কোন ব্যাটারিতে দণ্ড হিসেবে ব্যবহার করা হয়, যেমন শুষ্ক কোষ, সেখানে ব্যবহার করা হয় জিঙ্ক দণ্ড। আর চারদিকে রাসায়নিক উপাদান অনেকগুলো ব্যবহার করা হয়, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। আবার কোন কোন ব্যাটারিতে, যেমন মাইক চালানোর কাজে যে ব্যাটারি ব্যবহার করা হয়, গাড়িতে যে ব্যাটারি ব্যবহার করা হয়, সেই ব্যাটারিগুলোতে দণ্ড হিসেবে ব্যবহার করা হয় লেড দণ্ড জিঙ্ক দণ্ডের পরিবর্তে, আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের পরিবর্তে ব্যবহার করা হয় লেড ডাইঅক্সাইড। দেখা যায় যে এই উপাদানগুলো ব্যবহার করার পর এই উপাদানগুলো একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো আমাদের শরীরে যদি কোনোভাবে যেতে পারে তাহলে আমাদের ক্যান্সার হতে এবং অন্যান্য মারাত্মক অনেক সমস্যা সৃষ্টি হয়। এগুলো বিষাক্ত ধরনের উপাদান। তো আমরা যখন ব্যাটারি একটি নির্দিষ্ট সময় পর যখন শেষ হয়ে যায় তাহলে দেখা যায় যে আমরা বেশিরভাগ সময় যত্র ব্যাটারিগুলো ফেলে রাখি। তখন দেখা যায় যে এই লেড থেকে তখন পানিতে বা মাটিতে এই লেডের অংশগুলো দ্রবীভূত হয়, তখন পানির মাধ্যমে মাছের মধ্যে যায় অথবা মাটির মাধ্যমে গাছের মধ্যে যায়। কোনোভাবে আমরা যদি সেই মাছ এবং গাছের যে কোনো উপাদান যদি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি তখন এই লিড এবং জিঙ্ক এগুলো আমাদের শরীরে প্রবেশ করে এবং পরবর্তীতে দেখা যায় যে ক্যান্সার সহ অন্যান্য মারাত্মক রোগের সৃষ্টি হয়। তাহলে এই স্বাস্থ্য ও পরিবেশের উপর ব্যাটারি যথেষ্ট প্রভাব রয়েছে। এই কারণে আমাদের উচিত
নির্দিষ্ট সময় পর যখন ব্যাটারি ব্যবহার করা শেষ হয়ে যাবে তখন আমরা যত্রতত্রভাবে না ফেলে একটি নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, অথবা এখানে ব্যাটারির যে উপাদানগুলো আছে, কিছু কিছু উপাদানগুলো আছে, এগুলো আবার বারবার ব্যবহার করা যায়। তাহলে আমাদের দেখা যায় যে আমাদের ময়লা আবর্জনা থেকেও রক্ষা হবে, আমাদের যে প্রয়োজনীয় যে অংশগুলো সেগুলো আমরা বারবার ব্যবহার করতে পারবো। তাহলে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই গেল আমাদের স্বাস্থ্য পরিবেশের উপর ব্যাটারির প্রভাব। এখন আমরা আলোচনা করব নিউক্লিয়ার বিক্রিয়া। লক্ষ্য করো, আমরা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে দুই ধরনের বিক্রিয়া, এর আগে আমরা যত অধ্যায়গুলোতে আলোচনা করেছিলাম প্রায় অধ্যায়গুলোতে আমরা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে যেমন হাইড্রোজেন ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড এবং পানি। এই বিক্রিয়ায় মূলত দেখা যায় যে এখানে তাদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান ঘটে, ঠিক আছে। তারপরে দেখা যায় যে অথবা এই যে আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন হয় অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে। এই সকল রাসায়নিক বিক্রিয়া দেখা যায় যে এখানে যে মৌলগুলোর নিউক্লিয়াসে কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে লক্ষ্য করে দেখা যায় যে বিক্রিয়ক আর উৎপাদন মৌল ঠিক থাকে, নিউক্লিয়াসে কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ এখানে শুধুমাত্র রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পরমাণুর আয়নের সর্ববহিষ্ঠ শক্তিস্তরে ইলেকট্রনের শুধুমাত্র আদান প্রদান ঘটে। কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় যে যেমন কোনো একটি মৌলের কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, তখন দেখা যায় যে এই নিউক্লিয়াসটা ভেঙে নতুন মৌল বিশিষ্ট দুটি ভিন্ন পরমাণুতে পরিণত হয়। যেমন ইউরেনিয়ামকে নিউট্রন দ্বারা আঘাত করলে সেখান থেকে ভেঙে গিয়ে উৎপন্ন হয় বেরিলিয়াম এবং তোমাদের বই বেরিলিয়াম এবং ক্রিপ্টন। দেখা যায় যে দেখো এখানে এর গঠন, এর নিউক্লিয়াস আর এর নিউক্লিয়াস ভিন্ন, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখা যায় যে পরমাণুর নিউক্লিয়াসের কোনো পরিবর্তন ঘটে না। বিক্রিয়কের আগে এবং বিক্রিয়কের পর নিউক্লিয়াস ঠিক থাকে, কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়ায় নিউক্লিয়াস ভেঙে অন্য ভিন্ন পরমাণুতে পরিণত হয়। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়ায় কোনো মৌলের নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। আর এই নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে যখন নিউক্লিয়াসগুলো ভেঙে যায় অথবা একাধিক নিউক্লিয়াস একসাথে হয়ে যখন বড় নিউক্লিয়াস পরিণত হয় তখন এখান থেকে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়, আর সেই শক্তিকে বলা হয় নিউক্লিয়ন শক্তি। তাহলে দেখো দুই ধরনের বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখা যায় যে পরমাণুর ক্ষেত্রে যখন ভেঙে যায় তখন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে নতুন করে আবার যৌগ তৈরি হয়। আর নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে দেখা যায় যে নিউক্লিয়াসের ভেঙে গিয়ে তখন ভিন্ন পরমাণু বিশিষ্ট বিভিন্ন মৌল বিশিষ্ট পরমাণুতে পরিণত হয় এবং তাদের নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে। আবার একাধিক নিউক্লিয়াস একসাথে হয়ে একটা বড় নিউক্লিয়াস হয়, সেখানেও নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে। সেই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়া। আর এই নিউক্লিয়ার বিক্রিয়া দুই ধরনের ঘটনা ঘটে। অনেক সময় দেখা যায় যে বড় একটি নিউক্লিয়াস ভেঙে ক্ষুদ্র একাধিক নিউক্লিয়াসে পরিণত হয়, সেই বিক্রিয়াকে বলা হয় ফিশন বিক্রিয়া। আর একাধিক ক্ষুদ্র নিউক্লিয়াস একসাথে হয়ে বড় একটি বিক্রিয়া পরিণত হয় তাকে বলা হয় ফিশন বিক্রিয়া। আর ফিশন এবং ফিউশন বিক্রিয়ার সমন্বয়কে বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়া। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে তোমাদের 198 নম্বর পৃষ্ঠা লেখা আছে, যে বিক্রিয়ার ফলে ছোট ছোট মৌলের নিউক্লিয়াস একসাথে হয়ে বড় নিউক্লিয়াস অথবা কোনো বড় মৌলের নিউক্লিয়াস ভেঙে একাধিক ছোট নিউক্লিয়াস তৈরি হয় সেই বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়া। আর এই নিউক্লিয়ার বিক্রিয়া যখন একটা নিউক্লিয়াস ভেঙে একাধিক নিউক্লিয়াসে পরিণত হয় তখন ভাঙার কারণে এখান থেকে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, অথবা একাধিক ক্ষুদ্র নিউক্লিয়াস যখন একসাথে মিলিত হয়ে যখন বড় নিউক্লিয়াস উৎপন্ন হয় সেক্ষেত্রেও দেখা যায় যে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তো আসো প্রথমে আমরা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া আলোচনা করি। তো তোমাদের বইতে লক্ষ্য করো, এখানে দেখো ইউরেনিয়ামের এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে। এখানে ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 235। ধরেন ইউরেনিয়াম এটা ভর সংখ্যা হচ্ছে 235। প্রকৃতি ইউরেনিয়ামে আরো অনেক আইসোটোপ আছে, তার মধ্যে এই আইসোটোপ থেকে সাধারণত নিউক্লিয়ার বিক্রিয়া ঘটানো হয়। এর পারমাণবিক সংখ্যা হচ্ছে সাধারণত মৌলের বাম পাশে নিচে পারমাণবিক সংখ্যা লেখা হয় আর বাম পাশে শীর্ষে ভর সংখ্যা লেখা হয়। তাহলে এটাকে যদি আমরা নিউটন দ্বারা আঘাত করি, দেখো নিউটনের ভর সংখ্যা হচ্ছে 1, এর প্রোটন সংখ্যা 0। তাহলে দেখো নিউটন দ্বারা যখন আঘাত করব তখন এই ইউনিয়নটা ভেঙে যায়, ভেঙে উৎপন্ন হয়। এখানে কি কি দেওয়া আছে,
বেরিলিয়াম, আর দেওয়া আছে ক্রিপ্টন। এর পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা 141, আর এখানে হলো 56 পারমাণবিক সংখ্যা, আর এটা হচ্ছে 99 আর হলো 36। দেখা যায় যে এই পরমাণুগুলো যখন উৎপন্ন হয় তখন এখান থেকে 3টা নিউট্রন উৎপন্ন হয়, 1 2 3, 1 0 1 0 1 0। এগুলো হচ্ছে তার ভর সংখ্যা, এগুলো হচ্ছে প্রোটন সংখ্যা। নিউটনের প্রোটন নাই, তার ভর সংখ্যা হচ্ছে 1। তাহলে দেখো ইউরেনিয়ামকে মানে কোনো ভারী মৌলকে নিউটন দ্বারা আঘাত করলে দেখা যায় যে ওই ভারী মৌলের নিউক্লিয়াসটা ভেঙে 2 বা ততোধিক নিউক্লিয়াসে পরিণত হয় এবং 3টা নিউট্রন উৎপন্ন হয় এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় ফিশন বিক্রিয়া। তোমাদের বইতে চিত্র আকারে দেওয়া আছে এবং নিচে ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে এইখান থেকে প্রচুর পরিমাণে কি উৎপন্ন হয়? শক্তি। পরবর্তীতে দেখা যায় যে এই নিউটন আবার যদি আরো ইউরেনিয়াম দেওয়া থাকে সেগুলোকে আবার আঘাত করে, সেখান থেকে আবার প্রতিটা ইউরেনিয়াম থেকে আবার 3টা নিউটন উৎপন্ন হয়, সেখানে আবার আঘাত করে। তাহলে যত বিক্রিয়া সামনের দিকে যায় তত বিক্রিয়া চেনের মতো বাড়তে থাকে। এই কারণে এই ধরনের বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার চেইন বিক্রিয়া। তোমাদের পুরাতন বইতে শক্তির একটা অধ্যায় আছে শেষ প্রান্তে, তখন সেই অধ্যায়ের মধ্যে তখন এই ধরনের চেনের মতো দেখানো আছে। এইভাবে এই ধরো নিউটন দ্বারা আঘাত করলো, এখান থেকে আমি এখানে দেখাচ্ছি, এটা ধরো ইউরেনিয়াম, নিউটন দ্বারা আঘাত করলো, 2টি ভারী মৌল পরিণত হলো, এখানে 3টা নিউটন উৎপন্ন হলো, এখানে আবার আরো ইউরেনিয়াম থাকলে সেখানে আঘাত করলো, এখানে ইউরেনিয়াম আঘাত করলো, এখানে আঘাত করলো, এখান থেকে 2টা পরমাণু পরিণত হলো, 2টা পরমাণু পরিণত হলো, 2টা পরমাণু পরিণত হলো। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আবার কয়টা নিউটন উৎপন্ন হলো? 3টা। এখান থেকে কয়টা নিউটন উৎপন্ন হলো? 3টা। এখান থেকে কয়টা নিউটন উৎপন্ন হলো? 3টা। আমি আবার দেখাচ্ছি, এটা হচ্ছে ইউরেনিয়াম, নিউটন দ্বারা আঘাত করার কারণে এই নিউক্লিয়াসটা ভেঙে গেল, 2টা ক্ষুদ্র পরমাণুতে পরিণত হলো। আবার দেখো এখানে 3টা নিউটন উৎপন্ন হলো, এগুলো আবার 3টা ইউরেনিয়ামকে আঘাত করলো, আঘাত করে আবার 3টা নিউটন উৎপন্ন হলো, আবার এইভাবে ইউরেনিয়ামকে আঘাত করে 3টা, এখানে 3টে ইউরেনিয়ামকে আঘাত করে, এখানে 3টে ইউরেনিয়ামকে আঘাত করে। তাহলে দেখো যত বিক্রিয়া সামনের দিকে যাবে বিক্রিয়া তত চেনের মতো আস্তে আস্তে কি হতে থাকে? বৃদ্ধি হতে থাকে। এই কারণে নিউক্লিয়ার বিক্রিয়ার আরেক নাম হচ্ছে চেন বিক্রিয়া। আর এই বিক্রিয়ার একটা হিসাব আছে, এই বিক্রিয়ার যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেই শক্তি উৎপন্ন হচ্ছে E=mc², যেটা তোমাদের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের মধ্যে পড়ানো হয়েছে। এই m হচ্ছে এখানে যে ভর সংখ্যা, খেয়াল করো, এই ইউরেনিয়ামের যে ভর সংখ্যা, সেই ভর থেকে যে 2টা পরমাণু তৈরি হয় তাদের মোট ভর থেকে এদের ভর কিছুটা বেশি। এই ভর থেকে এই ভর বাদ দিলে যে ভর পাওয়া যায় অতিরিক্ত, সেটা হচ্ছে খোয়া যাওয়া ভর, সেটা হচ্ছে m এর মান। আর এখান থেকে সি হচ্ছে আলোর বেগ, আমরা জানি আলোর বেগের মান হচ্ছে 3 × 10⁸। তাহলে এখানে খোয়া যাওয়ার ভর যদি সামান্য হয়, আর 3 × 10⁸ যদি আমরা তার উপর বর্গ দ্বারা গুণ করি, দেখা যায় যে এই বেগের কারণে, আলোর বেগের কারণে, তাহলে এই আইনস্টাইনের সূত্র অনুসারে এখান থেকে প্রতি ইউরেনিয়ামকে নিউটন দ্বারা আঘাত করলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেটা হচ্ছে mc²। এখানে m হচ্ছে খোয়া যাওয়া ভর, অর্থাৎ এখানে ইউরেনিয়ামের ভর থেকে যে মৌল দুটি তৈরি হয় সেই মৌলের ভর বিয়োগ করলে যে ভর পাওয়া যায় সেটা হচ্ছে খোয়া যাওয়া ভর। এই খোয়া যাওয়া ভরের সাথে আলোর বেগ গুণ করে তার উপরে বর্গ গুণ করলে যে শক্তি পাওয়া যায় সেখানে শক্তির মান হয় অনেক অনেক বেশি। এভাবে যত সামনের দিকে যায় তত শক্তি তত বাড়তে থাকে। এই কারণে নিউক্লিয়ার বিক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। আর দেখো বিক্রিয়া যত সামনের দিকে যায় নিউটন তত 3টি করে উৎপন্ন হওয়ার কারণে তত বেশি ইউরেনিয়ামকে আঘাত করার কারণে এই বিক্রিয়া চেনের মতো বাড়তেই থাকে। এই কারণে এই ধরনের বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার চেইন বিক্রিয়া। আর যেহেতু এখানে একটি মৌল ভেঙে একাধিক মৌল পরিণত হলো, এই কারণে এই ধরনের বিক্রিয়াকে বলা হয় ফিশন বিক্রিয়া। আর ফিউশন বিক্রিয়া হচ্ছে যেমন এই হাইড্রোজেন ভর সংখ্যা হচ্ছে 2, এই হাইড্রোজেন ভর সংখ্যা হচ্ছে 3, এটাকে বলা হয় ডিউটেরিয়াম আর এটাকে বলা হয় ট্রিটিয়াম। তাহলে এই দুটি হাইড্রোজেন একসাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় হিলিয়াম।
আর সাথে উৎপন্ন হয় প্রচুর নিউট্রন একটি আর প্রচুর পরিমাণে শক্তি। আর এই ধরনের বিক্রিয়াকে বলা হয় ফিউশন বিক্রিয়া। অর্থাৎ একাধিক ক্ষুদ্র নিউক্লিয়াস একসাথে হয়ে একটি বড় নিউক্লিয়াস তৈরি হলে সেখান থেকেও প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। আর এই ধরনের হাইড্রোজেন দিয়ে এই শক্তি উৎপন্ন মাধ্যমে আমরা হাইড্রোজেন বোমা তৈরি করা, মানে হাইড্রোজেন বোমা তৈরির ভিত্তি হচ্ছে এই ধরনের বিক্রিয়া। এবার তোমাদের ডাইন সাইডে দেওয়া আছে, সরি 199 নম্বর পৃষ্ঠায় এভাবে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া দেওয়া আছে। দেখো একটি হাইড্রোজেন আর একটা অনেকগুলো হাইড্রোজেন একসাথে হয়ে, এখানে দুইটা দেখাইছে, এখানে হচ্ছে ভর সংখ্যা 2 তার পারমাণবিক সংখ্যা 1, এখানে 3 দেওয়া হচ্ছে ভর সংখ্যা 3 পারমাণবিক সংখ্যা 1। তাহলে এই যে এটার নাম হচ্ছে ডিউটেরিয়াম আর এটা হচ্ছে ট্রিটিয়াম। অর্থাৎ ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম একসাথে হয়ে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় হিলিয়াম এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। আর এই ধরনের বিক্রিয়াকে বলা হয় কি ফিউশন বিক্রিয়া। তাহলে এই ফিউশন বিক্রিয়ায় বোমা তৈরি করা হয়। আর এই ধরনের বিক্রিয়ায় এই ফিউশন বিক্রিয়ার মাধ্যমে যে শক্তি পাওয়া যায় সেই শক্তিকে ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করি। যেমন কিভাবে, দেখো আমরা যদি এরকম একটা তোমাদের পুরাতন বইতে চিত্রটা ভালোভাবে দেওয়া আছে, পুরাতন বই শেষে অধ্যায় শেষে শক্তির একটা অধ্যায় দেওয়া আছে, সেই অধ্যায়ের শেষে বিক্রিয়াগুলো সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আছে। এরকম একটা চিত্র দেওয়া আছে, এরকম পার্মানেন্ট একটা রিঅ্যাক্টর। এখানে খেয়াল করো কতগুলো ইউরেনিয়ামের দণ্ড দেওয়া আছে। এগুলো হচ্ছে ইউরেনিয়ামের দণ্ড। কিসের দণ্ড? ইউরেনিয়ামের দণ্ড। আর এখানে কতগুলো চ্যানেল থাকে, যেটাকে বলা হয় এগুলো উপর উঠানো থাকে, যেটাকে বলা হয় ক্যাডমিয়াম বা বোরনের দণ্ড। এগুলো ব্যবহার করা হয় নিউক্লিয়ার বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য। তো যখন এই চ্যানেলটা, মানে এই দণ্ডগুলো যখন উপরের দিকে থাকে, তখন এখানে শুধুমাত্র ইউরেনিয়াম থাকে। তখন এই ইউরেনিয়ামকে নিউট্রন দ্বারা আঘাত করলে এখানে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয় এবং এখানে এই দেয়ালের মধ্যে আঘাত করে নিজেদের মধ্যে নিজেরা সংঘর্ষ হয়। সংঘর্ষ হয়ে এখানে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তখন এখান দিয়ে একটা পাম্প মেশিন দিয়ে পাম্প করা হয়, এদিকে পাম্প করা হয়। পাম্প করলে তখন শক্তিগুলো এদিক দিয়ে বের হয়, এই শক্তিগুলো এদিক দিয়ে বের হয়। এখানে এরকম একটা এখানে এরকম একটা পানির মধ্যে এরকম একটা পানির প্রবাহ দেওয়া হয়। তখন এই শক্তিগুলো যখন আসে, তখন ভিতরে পানিগুলো উত্তপ্ত হয়ে বাষ্পীভূত হয়। তখন বাষ্পীয় পানিগুলো তখন এখান দিয়ে বের হয়। এখান দিয়ে বের হয়ে যখন বাষ্পীয় পানিগুলো এখান দিয়ে আসে, তখন এখানে টারবাইন ব্যবহার করা হয়। এরকম টারবাইন ব্যবহার করা হয়। তখন টারবাইন থেকে এরকম কি করা হয়, এখানে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তবে পরে বিদ্যুৎটা এইভাবে পরে বের হয়ে যায়। আবার দেখো, এটা হচ্ছে পারমাণবিক রিঅ্যাক্টর, যেটার মধ্যে ইউরেনিয়াম দণ্ড থাকে। যখন নিউট্রন দ্বারা আঘাত করা হয়, তখন এই ইউরেনিয়াম দণ্ডগুলো ভেঙে গিয়ে বিভিন্ন মৌলতে পরিণত হয় এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। এই শক্তিগুলো নিজেদের মধ্যে পরমাণুর এখানে সংঘর্ষ হয়, দেয়ালের মধ্যে প্রচুর পরিমাণে সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে প্রচুর শক্তি উৎপন্ন হয়। তখন এখানে পাম্পের মাধ্যমে শক্তিটা এদিকে পাম্প পড়লে তখন শক্তিটা এখান থেকে বের হয়। আর এখানে পানির প্রবাহ চালনা করা হয়, ফলে শক্তির কারণে পানিগুলো উত্তপ্ত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। তখন বাষ্পীয় পানিগুলো এখান দিয়ে নলের মধ্য দিয়ে ভেদ করে এখান দিয়ে আসে। আর এর মাথায় টারবাইন ব্যবহার করা হয়। তখন টারবাইনটা ঘুরে, অর্থাৎ জলীয় বাষ্পের কারণে অতিরিক্ত শক্তি এখানে প্রয়োগ করলে টারবাইন ঘুরবে। টারবাইনের পাশে জেনারেটর স্থাপন করা হয়। পরে ঘূর্ণন শক্তিকে কাজে লাগিয়ে পরে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় জেনারেটরের মাধ্যমে, সেটা আমাদের অন্য একটি অধ্যায়ে আছে। তারের চুম্বক যে একটা অধ্যায় আছে, আমরা ইতিমধ্যে স্থির তড়িৎ, চলতড়িৎ এই অধ্যায়গুলো আলোচনা করেছিলাম। আর তড়িতের আরেকটা অধ্যায় আছে, তড়িতের এখানে আমাদের ফিজিক্সে বিস্তারিত এর ব্যাখ্যা আছে। আর এই পুরাতন ফিজিক্সের অধ্যায়ে একটা শক্তির একটা অধ্যায় আছে। ওই অধ্যায়ের মধ্যে, অর্থাৎ শেষে সেই অধ্যায়ের মধ্যে এই চিত্রটা দেওয়া আছে ফিজিক্সে, ঠিক আছে। আর কিভাবে টারবাইনকে ঘুরিয়ে জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেটাও ফিজিক্সের একটা অধ্যায় আছে। তারের চুম্বকীয় শক্তি, অর্থাৎ আমরা স্থির তড়িৎ
চলতড়িৎ এই অধ্যায় আলোচনা করছি। আরেকটা তড়িৎ শক্তি আছে, যেখানে তড়িৎ শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে জেনারেটর, কিভাবে বৈদ্যুতিক মোটর, তারপর বৈদ্যুতিক ট্রান্সফরমার, এগুলো কাজ, এগুলো কিভাবে ব্যবহার করে এখান থেকে আমরা শক্তি পাই বা এগুলো আমরা কিভাবে ব্যবহার করি সেইটা সম্পর্কে বিস্তারিত ওখানে ওই অধ্যায় দেওয়া আছে। তাহলে এইভাবে টারবাইনকে ঘুরিয়ে এখানে এই জেনারেটর থেকে কি উৎপাদন করা হয়? বিদ্যুৎ উৎপাদন করা হয়। অলরেডি আমাদের বাংলাদেশের পাবনাতে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অনেকটাই শেষ পর্যায়ে। তবে যদি এক সময় শেষ হয়ে যায় তাহলে এখানে নিউক্লিয়ার বিক্রিয়াকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হবে, আমাদের সারা বাংলাদেশে সকল স্থানে তখন বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে। এভাবে এই রিয়েক্টরটা তৈরি করা হচ্ছে এখন প্রক্রিয়াধীন। এভাবে নিউক্লিয়ার বিক্রিয়াকে কাজে লাগিয়ে আমরা কি করি? নিউক্লিয়ার শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করি। এই হলো আজকের মোটামুটি আলোচনা। তো আমি আমাদের মোটামুটি এই অধ্যায় শেষ। আমি মনে করি কি এই অধ্যায়ে সৃজনশীল খুব একটা প্র্যাকটিস করার দরকার নাই। প্রত্যেকটা পার্ট যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে যে কোনো ধরনের প্রশ্ন সৃজনশীল আকারে আসলে তুমি উত্তর দিতে পারবে। তবে আমি প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদাভাবে কি রকম প্রশ্ন হতে পারে আমি প্রশ্ন তৈরি করে প্রশ্নটা ইতিমধ্যে পাঠিয়ে দিব। প্রয়োজনে তোমরা সেই প্রশ্ন অনুসরণ করেও পড়তে পারো, তাহলে তোমাদের আরেকটু সুবিধা হবে। পরবর্তীতে সৃজনশীল প্র্যাকটিস না করলেও চলবে। এই অনেক বড় একটি অধ্যায় এবং কিছুটা জটিলও বটে। তো তোমরা অবশ্যই প্রত্যেকটা বিক্রিয়া, প্রত্যেকটা অঙ্কগুলো একটু ভালোভাবে লক্ষ্য করবে। আর এখানে আমি আরেকটা ব্যাপার চাচ্ছি, এখানে যে এই যে বন্ধন শক্তির অঙ্কগুলো, আমি এই অঙ্কনগুলোর যেমন এখানে যে লক্ষ্য করো তোমরা, 2 সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, 2 সালফার ডাইঅক্সাইড, এই যে বন্ধন শক্তি এখানে দেখিয়েছিলাম, আমি এটি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে বন্ধন যদি ভাঙাও তাহলে 1 2, অর্থাৎ সালফারের সাথে 2 বন্ধন হচ্ছে 2টি, মোট 4টি। আর অক্সিজেন 1 মোল, আর এখানে হচ্ছে 1 মোল 2 মোল 3 মোল। তাহলে এখান থেকে ডেলেসের মান নির্ণয় করতে হলে তাহলে দেখো 1 2 মোট 2 4 মোল। তাহলে আমি সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি, এখানে 4 মোল সালফার অক্সিজেন এবং 1 মোল অক্সিজেন বন্ধন ভাঙে। সুতরাং বন্ধন ভাঙতে নির্গত শক্তি, তাহলে আমি ইতিমধ্যে এই সালফার অক্সিজেন দ্বিবন্ধনের মান 523 কিলোজুল ইন্টু কত 4 মোল, এখানে 2 তার দ্বিগুণ 4 মোল, যোগ অক্সিজেন হচ্ছে 498 কিলোজুল। তাহলে কত হয় মোট? 2092 কিলোজুল যোগ 498 কিলোজুল সমান 2590 কিলোজুল। এটা হচ্ছে ভাঙা। আবার এখানে কমল 1 2 3, 3 এর ডাবল দ্বিগুণ 6 মোল সালফার অক্সিজেন বন্ধন গড়ে। সুতরাং এখানে নির্গত শক্তি হবে না, এখানে হবে প্রয়োজনীয় শক্তি। সুতরাং বন্ধন গড়তে নির্গত শক্তি কত হবে? এখানে 523 কিলোজুল গুণ 6 মোল, তাহলে 3138 কিলোজুল। সুতরাং ডেল ইজ ইকুয়াল টু 2590 কিলোজুল মাইনাস 3138 কিলোজুল সমান মাইনাস
548 কিলোজুল। এইভাবে হবে। তোমরা যারা যারা অঙ্কটা করছো তোমরা একটু চেক করে নিও। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম অঙ্ক। পরের অঙ্কটা আমি আবার দেখে দিয়েছি। এর পরেরটা ছিল সালফার ডাইঅক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে, পানি বিক্রিয়া করলে H2O, পানি বিক্রিয়া করলে উৎপন্ন হয় সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে একটু দেখে নিও। তো এখানে সালফার ডাইঅক্সাইডের এখানে সমাধান মিলানো আছে অলরেডি, 3 1 4 দুইটি। তাহলে সালফার 1 2 3 আর পানি হচ্ছে SOS। এটা কিভাবে না লিখে এভাবে লিখলে ভালো হয়। আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে এই হলো সালফার যোজনী হচ্ছে 6। তাহলে অলরেডি এখানে হবে একটা বন্ধন অক্সিজেন হাইড্রোজেন, এখানে হবে একটা বন্ধন অক্সিজেন হাইড্রোজেন। তার কারণটা হচ্ছে যত তার যোজনী চারদিকে ততগুলো বন্ধন দিতে হয়। 1 2 3 4 5 6। সালফারের যোজনী হচ্ছে 6, এখানে জারণ সংখ্যা হচ্ছে 6, অক্সিজেন আণবিক সংখ্যা হচ্ছে 2। দেখো 1 2 2 2 2 মিলছে, হাইড্রোজেন হচ্ছে 1। তাহলে এবার দেখো এখানে 3 মোল সালফার অক্সিজেন 3 মোলেরটা হিসাব করবে, বাকিগুলো দেখাই, বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে। তাহলে 3 মোল সালফার অক্সিজেন বন্ধন ভাঙে এবং কমন 2 মোল অক্সিজেন হাইড্রোজেন বন্ধন ভাঙে। দেখো এই 1 2 3 মোল সালফার অক্সিজেন বন্ধন, আর এখানে 1 2 মোল অক্সিজেন ভাঙে। সুতরাং বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি বের করবে, প্রয়োজনীয় শক্তি। তাহলে দেখো এই প্রতি এটা মোল দেওয়া আছে 523 ইন্টু 3 যোগ হাইড্রোজেন অক্সিজেন বন্ধন শক্তি দেওয়া আছে এত ইন্টু 2, তারপর যোগ করে বের করবে। আবার আশা করি এটা করতে পারবে। আবার দেখো এখানে সালফারের SO বন্ধন হচ্ছে কমন 1 মোল 2 মোল, তাহলে 2 মোল SO বন্ধন কমা। তারপরে দেখো হাইড্রোজেন অক্সিজেন বন্ধন এই 1 মোল 1 মোল, তাহলে 2 মোল হাইড্রোজেন অক্সিজেন বন্ধন কমা। তারপরে দেখো অক্সিজেন সালফার অক্সিজেন বন্ধন এইগুলো 1 মোল এইগুলো 1 মোল, তাহলে সালফার অক্সিজেন বন্ধন এর মান আমি দিয়ে দিছি অলরেডি, অমোল 2 মোল, এলো 1 মোল এলো 1 মোল, 2 মোল এত বন্ধন গড়ে। তাহলে মিলাও, সালফার অক্সিজেন বন্ধন হচ্ছে 2 মোল, এ 1 মোল গেল 1 মোল গেল, তাহলে এই 2 মোল গেল। তারপরে হাইড্রোজেন অক্সিজেন এ 1 মোল গেল এ 1 মোল গেল, আর কি সালফার অক্সিজেন এ 1 মোল গেল এ 1 মোল গেল। তাহলে এগুলো সব, তাহলে এটার জন্য হচ্ছে 2 মোল, এটা কম মোল 2 মোল, তাহলে এইটার মোল হচ্ছে 523 ইন্টু 2, আর এটা বই থেকে দেওয়া আছে এত ইন্টু 2, আর এটা আমি দিয়ে দিছি এত ইন্টু 2। তাহলে তিনটা যোগ করবে, তারপর ডেলিসিকুল এটা থেকে বের করবে। এটা এভাবে করতে পারবে। এরপর একটা ছিল হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন ছিল অ্যামোনিয়া NH3, এখানে ছিল এটা 2, এখানে হবে আগে নাইট্রোজেন ছিল আর কি, যেভাবে ছিল সেভাবে দেখাচ্ছি। নাইট্রোজেন যোগ হাইড্রোজেন অ্যামোনিয়া NH3, এখানে 2 এখানে 3, তাহলে এটা হচ্ছে, আর এটা হচ্ছে 3 1 মোল, আর এটা হচ্ছে 2, নাইট্রোজেন হচ্ছে 1টা 2টা 3টা। তাহলে দেখো এখানে কমল 1 মোল নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন বন্ধন
এবং এটা 1 মোল, তারপরে 3 মোল, সরি হ্যাঁ 3 মোল, 3 মোল, 3 মোল হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন ভাঙে। সুতরাং বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, তখনই শক্তির মান বের করবে। তাহলে এটার এই 3টা বন্ধন মিলে একটা মান দেওয়া আছে, মানে এখানে হচ্ছে 3টা না, এখানে 3 বন্ধন মিলে হচ্ছে 1 মোল। তাহলে 1 মোলের মানকে যেটা দেওয়া আছে এটাকে 1 মোল তো আর গুণ করার দরকার নাই, তাহলে 1 মোলের হিসাব করবা যোগ 1 মোল হিসাব করবা যোগ হাইড্রোজেন হাইড্রোজেন, এটা 1 মোল এক বন্ধন দেওয়া আছে এত ইনটু 3, তাহলে টোটাল হিসাব করবে। আর আবার নাইট্রোজেন হাইড্রোজেন কমন 1 2 3, 3 2 6 মোল, 6 মোল, আবার এখানে 6 মোল নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন গড়ে। সুতরাং বন্ধন গড়তে প্রয়োজনীয় শক্তি, তখন এটা মান আছে এটা ইনটু 6, আর এটা থেকে এটা বিয়োগ করলে ব্যালেন্সের মান পাওয়া যাবে। এভাবে তোমরা অঙ্কগুলো কমপ্লিট করবে। তো আমি রিসেন্টলি পুরোটা অধ্যায়ের প্রশ্নগুলো রেডি করে তো তোমাদের মেসেঞ্জারে পাঠিয়ে দিব, তোমরা প্রশ্নগুলো ফলো করে পড়লে আশা করি আরো ভালো হবে। তো আমি মনে করি এত বড় সাবজেক্টে সৃজনশীল প্র্যাকটিস করার খুব একটা দরকার নেই, কারণ সৃজনশীল প্র্যাকটিস করতে গেলে দেখবে এই বই যেগুলো আছে সেগুলো থেকেই তোমাদের বেশিরভাগই কমন পড়বে, বেশিরভাগই 100% কমন পড়বে। তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সকলকে।